অ্যারেস্ট মি। সাথে সাথে মহিলা পুলিশগুলো চলে এলো মেহেকের কাছে। ওকে তোলা হলো পুলিশদের নিয়ে আসা গাড়িটিতে। নির্বাক দৃষ্টিতে চলন্ত গাড়িটার দিকে তাকিয়ে রইল সাইফান আর ইয়াস। দেখতে দেখতে কেটে গেছে অনেকগুলো দিন। কাশপিয়ার প্রেগনেন্সির এখন 9 মাস চলছে। সামনের সপ্তাহে ডেলিভারি ডেট দিয়েছে ডাক্তার। ইয়াস তার কাজ থেকে ছুটি নিয়েছে আপাতত। পুরো দিন বাড়িতেই থাকে কাশপিয়ার সাথে। মাঝে মধ্যে ওর মুড সুইং হলে ইয়াস ঘুরতে নিয়ে যায় বাইরে। ইয়াস তার উপমাকে সব রকমভাবে ভালো রাখার চেষ্টা করে। কৌশিক আর ইয়ানা মাঝে মধ্যেই আসে কাশপিয়াকে দেখতে। কৌশিক ইয়াসের সাথে কথা বলতে চাইলেও ইয়াস তেমন গুরুত্ব দেয় না ওকে। এতে করে আরও রাগ বাড়ে কৌশিকের। মনে মনে ইয়াসকে কত সময় বকাঝকা করে শান্ত হয়ে যায় আবার। ইয়াস ল্যাপটপ হাতে নিয়ে সোফায় বসে আছে। কাশপিয়া ও কোলে বসে আছে। কাঁধে মাথাটা রেখে নিশ্চিন্তে ঘুমাচ্ছে সে। কাশপিয়ার পেটটা বড় হওয়ায় নড়াচড়া করতে বেশ কষ্টই হয়। বাথরুমে গেলেও ইয়াস ওকে নিয়ে যায় হাত ধরে। দাঁড়িয়ে থাকে দরজার সামনে ইয়াস। ওকে একা ছাড়ে না কোনোভাবেই। এই যে এখন ইয়াস জোর করেই নিজের কোলে বসিয়ে রেখেছে কাশপিয়াকে। ল্যাপটপের থেকে চোখটা সরিয়ে কাশপিয়ার দিকে তাকালো ইয়াস। দেখে নিল তার উপমা ঘুমিয়েছে কিনা। ঘুমিয়ে পড়ছে দেখে দেরি করলো না আর। কোলে তুলে বিছানায় শুয়ে দিল ওকে। ইয়াস উঠে চলে যেতে চাইলে বাধা দিল কাশপিয়া। পেটে হাত দিয়ে উঠে বসতে চাইলে ইয়াস চিন্তিত কণ্ঠে জিজ্ঞেস করলো ওকে, কি হলো উপমা? কোথায় কষ্ট হচ্ছে আমায় বলো? কাশপিয়া কোনো মতে উঠে বসলো। ইয়াসের দিকে কিছুক্ষণ তাকিয়ে তার মাথাটা রাখলো ইয়াসের কাঁধে। তারপর ঘন ঘন মাথা নেড়ে বলল, প্রফেসর সাহেব তাড়াতাড়ি একটা চুমু দিন তো, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে আমার। ইয়াস প্রথমে ভেবেছিল কাশপিয়ার পেইন উঠছে, হয়তো কষ্ট হচ্ছে ওর, কিন্তু এখন বুঝতে বাকি নেই বউ তার দুষ্টুমি করছে। কি আর করবে ইয়াস, একমাত্র বউয়ের কথা কি ফেলবে কি করে? কথা না বলে কাশপিয়াকে জড়িয়ে ধরল সে। আলতো করে নিজের ঠোঁট ছুঁয়ে দিল ওর পুরো মুখে। কাশপিয়া খামচে ধরেছে ইয়াসের মাথার চুলগুলো। বিরক্ত হলো ইয়াস। গম্ভীর কণ্ঠে বলল কাশপিয়াকে, আমার মাথার চুলগুলো সব ছিঁড়ে ফেলো তুমি। কাশপিয়ার ভীষণ রাগ হলো ইয়াসের কথায়। বুকে ঘুষি মেরে বলল, দূর, আর রোমান্টিক লোক একটা। রোমান্সের সময় বউরা এমন করে, মুভি তো দেখোনি? ইয়াস মাথা হাত ঠেকিয়ে বসে রইল ওখানেই। ইয়াস চুপ করে বসে আছে, তাও এমন ভঙ্গিতে। কাশপিয়ার মনে হলো শরীর খারাপ করছে হয়তো। কাশপিয়া ইয়াসের গালে আর হাতে হাত রেখে উদ্বিগ্ন গলায় বলে উঠল, কি হয়েছে আপনার? ইয়াস একধানে তাকিয়ে আছে কাশপিয়ার মুখটার দিকে। ঘন ঘন নিঃশ্বাস ফেলছে ক্রমাগত। কাশপিয়া আর ইয়াসের ঠোঁট জয়ের দূরত্ব খুব একটা বেশি নয়। এই দূরত্ব কমিয়ে দিতে সময় নিল না ইয়াস। আঁকড়ে ধরল কাশপিয়া গোলাপ রাঙা ঠোঁট দুটো। শত চেষ্টা করেও ইয়াসকে নিজের দিকে সরাতে পারল না কাশপিয়া। কিছুক্ষণ পর ইয়াস ছাড়ল ওকে। বেজে ঠোঁটে আঙুল ছুঁয়ে বলল মাদকতা মিশিয়ে কণ্ঠে, এতটা কাছে এসে না উপমা, আমি কন্ট্রোললেস হয়ে গেলে বেবির ক্ষতি হবে যে। রাগে পুষছে কাশপিয়া। ইয়াসের কাজে বিরক্ত সে। চুমু দিতে বলেছিল, কিন্তু এভাবে দম আটকে মরেই যাচ্ছিল আরেকটু হলে। ইয়াস আবারও কাশপিয়ার কাছে আসতে চাইল। আলতো করে ওর বুকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল কাশপিয়া। তারপর বলে উঠল, সরুন তো, আরেকটু হলে তো দম বন্ধ করে মেরে ফেলছিলেন আমাকে। আপনার এসব লুচ্চামি দেখে আমার বাচ্চাটাও পেট থেকে পেকে বেরোবে। ইয়াস তখন বলে উঠল, আমি লুচ্চামি করি? কাশপিয়া তখন বলে উঠল, তাছাড়া কি? কাশপিয়ার কথা শুনে ইয়াস বলে উঠল, তুমি তো চুমু খেতে চাইলে উপমা। চুমু দিতে গেলে কন্ট্রোললেস হয়ে গেলে আমার কি দোষ বলো? লোভ তো দেখালে তুমি নিজেই। ইয়াসে এমন কথার জালে আটকা পড়ল কাশপিয়া। কথা কাটাতে বলে উঠল, আর কত লজ্জা দিবেন আমাকে? সরুন এবার, ঘুম পাচ্ছে আমার। তবে ইয়াস নড়ল না এক ছিল। কাশপিয়ার কথা ঠোঁট কামড়ে হাসল সে। কাশপিয়া ঘুমিয়ে পড়লে ওর পেটে চুমু দিল ইয়াস। তারপর বলল বিড়বিড় করে, জুনিয়র তাড়াতাড়ি চলে এসো তো, তোমার মাম্মার আদর না পেয়ে পাপ্পা তো একদম শুকিয়ে যাচ্ছে দিন দিন। ইয়াসের কথাটা কানে আসতেই কাশপিয়ার চোখ খুলে তাকালো। আসলো ইয়াসের কথা শুনে। ও পুজে ফেলার আগেই আবার বন্ধ করে নিল চোখের পাতা। সময়টা সন্ধ্যা। সাইফনের সাথে দেখা করতে একটা ক্যাফেতে এসেছে ইয়াস। মেহেকের ব্যাপারে কথা বলছিল দুজনে। এর মধ্যে ইয়ানার কল আসলো ইয়াসের ফোনে। আসার আগে ইয়ানাকে রেখে এসেছিল কাশপিয়ার কাছে। কোনো দরকারে কল দিচ্ছে ভেবেই রিসিভ করলো ইয়াস। ফোনের ওপার প্রান্তে থাকা ইয়ানা তখন বলে উঠল ইয়াসকে, ইয়াস তাড়াতাড়ি হসপিটালে আয়, আমি কাশপিয়াকে নিয়ে ওখানেই যাচ্ছি। ইয়াস তখন চিন্তিত হয়ে বলল, কেন, কি হয়েছে? আমার উপমা ঠিক আছে? তখন ইয়ানা বলে উঠল, ঠিক নেই ইয়াস, ওর লেবার পেইন উঠেছে। এত কথা না বলে যত দ্রুত সম্ভব আয় চলে হসপিটালে।
ইয়াস তখন বলে উঠল, আমি এক্ষুনি আসছি। কথাটা বলে দেরি করেনি ইয়াস, দ্রুত ছুটে এসেছে হসপিটালে। কাশপিয়াকেও অত সময়ে নিয়ে যাওয়া হয়েছে ওটিতে। হসপিটালের করিডোরে পায়চারি করছে ইয়াস। কেমন অস্থির অস্থির লাগছে ওর, শান্তি পাচ্ছে না কোনোভাবেই। ইয়াসের বাড়ির সার্ভেন্ট সাইফান আর কৌশিক সবাই দাঁড়িয়ে আছে এক পাশে। বাড়ি থেকে বারবার উজ্জ্বল আর সুফিয়া বেগমের কল আসছে। ইয়াসের মাথা ঠিক নেই, বিরক্ত হয়ে ফোনটাই অফ করে রেখেছে। কৌশিক এগিয়ে এলো ইয়াসের দিকে, মান অভিমান দূরে ঠেলে কথা বলল ওর সাথে। শান্ত হ ইয়াস, সব ভালোই হবে। ইয়াস তখন বলে উঠল, আমি শান্ত হতে পারছি না কৌশিক। এত সময় হলো ইয়ানা বেরোচ্ছে না কেন? আমার যে দম বন্ধ লাগছে। আমার উপমা ঠিক আছে তো? ইয়াসে এরকম এক একটা প্রশ্নে কি উত্তর দেবে বুঝে উঠতে পারল না কৌশিক। ওরও তো চিন্তা কম হচ্ছে না বোনের জন্য। কাশপিয়ার বয়স কম, এই বয়সে বাচ্চা নিলে কত রকমের সমস্যায় পড়তে হয় মেয়েদের। কিন্তু ওর যে কিছুই করার নেই, সবই আল্লাহর ইচ্ছা। কৌশিক তো বারবার ওনাকেই ডাকছে আর বলছে যেন সুস্থ থাকে ওর বোনটা। অপেক্ষার অবসান ঘটল অবশেষে। একটা ছোট বাচ্চাকে সাদা রঙের তোয়ালেতে জড়িয়ে ওটি থেকে বের করলো ইয়ানা। নার্সরা মিলে কাশপিয়াকে নিয়ে গেল অন্য কেবিনে। বাচ্চাটা কান্না করে যাচ্ছে ক্রমাগত, ছোট্ট ছোট্ট হাত পাগুলো নাড়ছে সে। কৌশিকের মুখের অন্ধকার সরে গেল, ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল ওর। বাচ্চাটাকে দেখবে বলে দৌড়ে গেল ইয়ানার কাছে। ইয়াস এখনো দাঁড়িয়ে আছে আগের অবস্থাতেই। ইয়ানা হেঁটে এলো ওর কাছে, বাচ্চাটিকে দেখিয়ে বলল ইয়াসকে, তোর প্রিন্সেসকে দেখবি না ইয়াস? দেখ, ও দেখতে না পুরোপুরি তোর মতো হয়েছে। তবে ইয়াস এখনো তাকালো না বাচ্চাটির দিকে। জিজ্ঞেস করে উঠল ইয়ানাকে, ইয়ানা, আমার উপমা কেমন আছে? ইয়ানা কথা বলল না, চুপটি করে দাঁড়িয়ে রইল সে। ইয়ানার মুখটা দেখে চিন্তা হলো ইয়াসের, ওর উপমা কি তাহলে ভালো নেই? উত্তর দিচ্ছে না কেন ইয়ানা? ইয়াস অপেক্ষা করলো না আর, দ্রুত ছুটে গেল কাশপিয়ার কেবিনের দিকে। ইয়ানাও পিছু ডাকলো, তবে শুনল না সে। কৌশিক তাকিয়ে আছে ইয়াসের চার পানে, অবাক হচ্ছে সে। এই বদমেজাজি একরোকা ছেলেটা কাউকে এতটা ভালোবাসতে পারে? কৌশিক তো এতদিন ভুল ভেবে এসেছে ইয়াসের ব্যাপারে। ওর কাছে কাশপিয়া বেশ ভালোই আছে, ভালো থাকবে আজীবন। ইয়াসের মতো ছেলেরা সহজে কাউকে ভালোবাসতে পারে না। আর যদি ভালোবাসে তবে মন প্রাণ দিয়েই ভালোবাসে। বেডে শুয়ে থাকা কাশপিয়ার হাতটা শক্ত করে ধরে রেখেছে ইয়াস। এতটা সময় হলো কাশপিয়ার এখনো সেন্স ফিরছে না। ইয়াস ওকে অন্য কোনো ভালো হসপিটালে নিয়ে যেতে চাইলে মানা করেছেন ডাক্তাররা। শরীর দুর্বল, তাই জ্ঞান হারিয়েছে, এটা বলেই বুঝিয়েছেন ওকে। এখনো বাচ্চার মুখ দেখেনি ইয়াস। ইয়াসের বড্ড চিন্তা হচ্ছে উপমার জন্য, কেমন পাগল পাগল লাগছে নিজেকে। কাশপিয়ার বন্ধ করে রাখা দুই চোখের পাতায় চুমু দিল ইয়াস, হাত ধরে রাখলো আগের মতো করে। প্রায় অনেকটা সময় পর চোখ খুলে তাকালো কাশপিয়া। চোখ খুলতেই ইয়াসকে দেখলো সে। শরীরের সব অসুস্থতা ক্লান্তি কোথায় যেন মিলিয়ে গেল ইয়াসের মুখটা দেখে। ইয়াস এখনো ধরে রেখেছে কাশপিয়ার হাতটা, চুমু দিচ্ছে বারবার। কাশপিয়াও হাসলো, আস্তে করে বলল ইয়াসকে, পুচকের বাপ, সব চুমু কি হাতেই দিবেন? মুখটা আমার শুকিয়ে গেছে দেখুন। কাশপিয়ার কণ্ঠ কানে আসতেই দুটো মুখ তুলে তাকালো ওর দিকে ইয়াস। কাশপিয়ার হাসি মুখটার সাথে সাথেই চুপসে গেল। ইয়াসের চোখ ভিজে আছে কেন? কান্না করেছে বুঝি? ভালো করেই ইয়াসকে পর্যবেক্ষণ করলো কাশপিয়া। ইয়াসের গায়ে থাকা শার্টের বুকের দিকে বোতামগুলো সব খুলে রাখা, মাথার চুলগুলো এলোমেলো হয়ে আছে, মুখটা কেমন শুকিয়ে আছে। কাশপিয়ার বুঝতে বাকি রইল না ওর জন্য ইয়াসের চোখ মুখে এই অবস্থা। ইয়াস কাশপিয়ার দিকে কিছুটা ঝুঁকলেই ওর মুখ স্পর্শ করলো কাশপিয়া। বলল ইয়াসকে, তারপর কাঁদছেন কেন আপনি? আমি ঠিক আছি একদম, দেখুন। ইয়াস কাশপিয়া হাত ধরে চুমু দিল আবারও, বলল ওকে, কই কই কাঁদছে না তো। কাশপিয়া তখন বলে উঠল, মিথ্যে বলতে হবে না আর। আমাদের পুচকে কোথায়? দেখছেন ওকে কার মতো হয়েছে? ইয়াসের এত সময় তো মনেই ছিল না বাচ্চার কথা। বইয়ের চিন্তায় এতটাই উদাসীন হয়ে পড়েছিল যে মেয়ের মুখটাও এখনো পর্যন্ত দেখেনি। ইয়ানা রুমে ঢুকলো তখন, কোলে ইয়াস আর উপমার ছোট্ট প্রিন্সেসটা। ইয়ানা হেঁটে এলো দুজনের কাছে, বাচ্চাটিকে কাশপিয়ার পাশে শুয়ে দিয়ে অভিনন্দন জানালো দুজনকেই। ইয়াস মুচকি হেসে ধন্যবাদ জানালো ইয়ানাকে। ইয়ানা ওদের সঙ্গে কথা বলে চলে গেল সেখান থেকে। ইয়াস তাকালো মেয়ের ছোট্ট মুখটির দিকে, ইস কত মায়া মুখটাতে। ইয়াস চুমু দিল মেয়ের হাতে। বাচ্চা মেয়েটা কি বুঝলো কে জানে, বাবার স্পর্শ পেয়ে কান্না থামিয়ে দিল সে। কাশপিয়া বেশ কিছুক্ষণ ধরে তাকিয়ে আছে মেয়ের মুখটির দিকে।
গায়ের রং থেকে শুরু করে চোখ নাক সব যেন ইয়াসের মতো হয়েছে। কাশপিয়া বাবা মেয়ের দিকে বেশ অনেকক্ষণ তাকিয়ে তারপর হেসে বলে উঠল ইয়াসকে,